আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আমরা জানি যে কোন দেশের নাগরিককে তার আয়ের উপর কর দিতে হয় রাষ্ট্রকে। যার বিনিময়ে রাষ্ট্র তার দেশের নাগরিককে বিভিন্ন সেবা দিয়ে থাকে। এবং এই করযোগ্য আয়ের একটা সীমা থাকে। সেই সীমা পর্যন্ত আ কর দিতে হয় না, এর পরের থেকে কর দিতে হয়। তো এই যে আয়টা করা হয়, যে সে আয়ের মধ্যে সকল খাতে কিন্তু আবার আ কর দিতে হয় না। অর্থাৎ সকল আয়গুলাই করযোগ্য নয়। তো এ ধরনের বেশ কয়েকটা খাত রয়েছে, যেগুলো আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। খুব আ সংক্ষেপে। তার মধ্যে প্রথমত হচ্ছে সরকারি পেনশন তহবিল থেকে করদাতার প্রাপ্য। সরকারি যারা আ পেনশন পেয়ে থাকেন তাদের যেই তহবিলটা থাকে, সেই তহবিল থেকে যে পাওনাটা পায় সেটার উপর কোন ট্যাক্স দিতে হবে না। এরপর হচ্ছে সরকারি আনুতোষিক তহবিল যেটা রয়েছে, আ সেখান থেকেও উম দিতে হবে না। এরপর হচ্ছে ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল। তারপর হচ্ছে স্বেচ্ছায় অবসরে প্রাপ্ত অর্থ। এরপর হচ্ছে পেনশনার্স সেভিংস সার্টিফিকেট থেকে সুদ। তারপর হচ্ছে নিয়োগকারীর পক্ষ থেকে কর্মচারীর ব্যয়। এরপর হচ্ছে অংশীদারি ফার্মের অংশীদারি হিসেবে আ হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য। প্রবাসী আয়। প্রবাস থেকে যে আয়টা হয় সেটার মধ্যে কোন ট্যাক্স দিতে হবে না। বন্ডে ইনভেস্টমেন্ট। বন্ডে ইনভেস্টমেন্টটা হচ্ছে আমরা অনেকে শেয়ার এবং ডিবেঞ্চারে ইনভেস্ট করে থাকি। সেই আ বন্ডে ইনভেস্ট করলে কোন সেই ইনভেস্টমেন্টে যে অর্থটা থাকবে সেটার উপর কোন ধরনের কর দিতে হবে না। এরপর হচ্ছে পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয়। পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আয় বলতে এখানে বোঝানো হয় পার্বত্য এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠীরা পার্বত্য এলাকার আ যে সকল জমি রয়েছে সেখান থেকে কৃষিকাজ করে যে আয়টা করে, সেই আয়ের উপরে কোন ধরনের কর দিতে হবে না। এরপর রয়েছে কৃষকের আয়। তারপর হচ্ছে সফটওয়্যার তৈরি সহ তথ্য প্রযুক্তি খাতে আ যে আয় রয়েছে সেটা। এরপর হচ্ছে হস্তশিল্প রপ্তানি থেকে আয়। এরপর হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে আয়। তারপর হচ্ছে জিরো কুপন বন্ড। এরপর হচ্ছে চাকরি থেকে আয়ের ১/৩ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট থেকে প্রাপ্ত ভাতা। আমি আপনাদেরকে যেই পয়েন্ট গুলো দেখাচ্ছি সেগুলো কয়েকটার মধ্যে আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি। আর বাকিগুলো আ সংক্ষেপে বলছি। আ এগুলো আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবেই বুঝতে পারবেন। এরপর হচ্ছে সরকার থেকে প্রাপ্ত পদক বা পুরস্কার, সেটা অর্থ হতে পারে বা কোনো গোল্ডও হতে পারে বা কোনো কিছু হতে পারে। এরপর হচ্ছে বৃদ্ধাশ্রম পরিচালনা থেকে আয়। তারপর হচ্ছে আইসিবির ইউনিট ফান্ড থেকে অর্জিত আয়। ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ ইউনিট ফান্ড থেকে অর্জিত আয়। এরপর হচ্ছে সমুদ্রগামী জাহাজ থেকে আয়। তো এই আয়গুলো থেকে আ যেই অর্থটা আসবে, যেই আয় হবে এই সকল খাতগুলো থেকে, সেই সকল খাতগুলোতে কোন ধরনের কর দিতে হবে না একজন ট্যাক্স পেয়ারকে। সো আপনি যখন আপনার ট্যাক্স ফাইল তৈরি করবেন তখন অবশ্যই কোন খাতগুলো করযোগ্য আর কোনগুলো করযোগ্য নয় সেই বিষয়গুলো অবশ্যই ভালো করে জেনে বুঝে তারপরে ইনভেস্ট তারপরে আপনি করের ফাইলটি আপনি তৈরি করেন। বিশেষ করে যে সেক্টর গুলো ইনভেস্ট করলে আ কর মকুব পাওয়া যায়। আপনার কাছে অর্থ থাকলে আপনারা চাইলে সেই সেক্টর গুলোতে ইনভেস্ট করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।